ధూమపానం, మద్యపానం ఆరోగ్యానికి హానికరం. స్మోకింగ్ అండ్ కన్జంప్షన్ ఆఫ్ ఆల్కహాల్ కాజెస్ క్యాన్సర్. ক্ষুদিরাম বসু 1889 খ্রিস্টাব্দের 3রা ডিসেম্বর মেদিনীপুর শহরের কাছাকাছি কেশপুর থানার অন্তর্গত মৌবনী হাবিবপুর ঠিক সময় যখন ঘড়ির কাঁটায় বিকেল 5টা বাজে বসু পরিবারে হঠাৎ সবাই আত্মহারা হয়ে ওঠেন। আর কেনই বা হবেন না? পরপর 2টি পুত্রের মৃত্যুর পর এই 3য় সন্তানের জন্ম। বাবা ত্রৈলোক্যনাথ বসু ও মা লক্ষ্মীপ্রিয়ার কোলে এক নবজাত সন্তানের জন্ম হল। অপর পুত্রের মৃত্যুর আশঙ্কায় তিনি তখনকার সমাজের নিয়ম অনুযায়ী তার পুত্রকে তার বড় দিদির কাছে 3 মুঠো খুদের বিনিময়ে বিক্রি করে দেন। খুদের বিনিময়ে কেনা হয়েছিল বলে এই নবজাত সন্তানের নাম রাখা হলো ক্ষুদিরাম। কিন্তু দেখো বিধির বিধান, মাত্র 5 বছর বয়সে প্রথমে মা, তার 1 বছর পর বাবা, 2জনকেই হারালেন ক্ষুদিরাম। বড় দিদি অপরূপা ক্ষুদিরামকে অনেক ভালোবাসতেন বলেই তাকে নিজের বাড়িতে নিয়ে যান। দিদি অপরূপা তাকে মা হারানোর কষ্ট কোনোদিনই বুঝতে দেননি, খুব যত্ন সহকারে আগলে রাখতেন তাকে। দিদি অপরূপা ক্ষুদিরামকে তমলুকের হ্যামিল্টন স্কুল এবং পরবর্তীকালে মেদিনীপুর কলেজিয়েট স্কুলে ভর্তি করেন। কিন্তু ছোটবেলা থেকে ক্ষুদিরাম খেলাধুলা, লাঠি চড়া, গাছে চড়া এইসব কাজে খুব দুর্দান্ত ছিলেন। বিদ্যালয়ের পঠন পাঠন তার একদমই ভালো লাগতো না। ছোটবেলা থেকে ক্ষুদিরামের দৃঢ় সাহস, সৎ মনোভাবনা, অন্যের দোষ নিজেই বহন করা, এই সব তার দিদি অপরূপা সহ তার সব সহপাঠী, বিদ্যালয়ের শিক্ষক সবার মন কাটতেন বারবার। কিন্তু ঠিক যখন 14 বছর ক্ষুদিরাম একদিন হঠাৎ বিদ্যালয় থেকে ফেরার পথে কোলাহল সহ একগুচ্ছ লোককে তার দিকে আসতে দেখলেন। ক্ষুদিরাম তখন কিছু বুঝতে না পেরে গাছের পিছনে লুকিয়ে পড়েন। देश छाड़ो, देश छाड़ो, देश छाड़ो, इंग्रेज देश छाड़ो, देश छाड़ो, देश छाड़ो, इंग्रेज देश छाड़ो, देश बचाओ, ब्रिटिश हटाओ, देश बचाओ, देश बचाओ, देश छाड़ो, इंग्रेज देश छाड़ो, देश छाड़ो, देश छाड़ो, इंग्रेज देश छाड़ो, देश छाड़ो, देश छाड़ो, देश छाड़ो, इंग्रेज देश छाड़ो, देश छाड़ो, देश छाड़ो। 1905 সালে বঙ্গভঙ্গ অর্থাৎ ভারতকে ভেঙে ইংরেজরা 2টো ভাগে ভাগ করতে চান। তার বিরুদ্ধে সেই যুগের প্রখ্যাত বিপ্লবী হেমচন্দ্র, জ্ঞানেন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথ, অরবিন্দ ঘোষ সহ আরও সহকর্মী ইংরেজদের বিরুদ্ধে সহসংগঠন করে গড়ে তোলার জন্য মেদিনীপুরে এসেছেন। ইংরেজদের প্রতি ঘৃণা ক্ষুদিরামের ছোটবেলা থেকেই ছিল। তিনি বুঝতে পারতেন তিনি আর একা নন, এই দেশে এই মানুষ সমস্ত তার আপন। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আর দয়ার দান নয়, অন্যায়ের বিরুদ্ধে নির্দিষ্ট জবাব দিতে মৃত্যুকে ভয় না করে এগিয়ে যেতে হবে। খেলাধুলার বয়সে দেশের প্রতি ক্ষুদিরামের এই দৃঢ় চিন্তা ভাবনা যেন তাকে সবার থেকে আলাদা করে। তাই তিনি আর থাকতে না পেরে মাইল পথ হেঁটে বিপ্লবী হেমচন্দ্রের সাথে দেখা করতে গেলেন। তিনি হঠাৎ বিপ্লবী হেমচন্দ্রের সাইকেল দেখতে পেয়ে তাকে দাঁড়ানোর জন্য জানান। বিপ্লবী হেমচন্দ্র রীতিমতো সাইকেল থেকে নেমে বালকের কথা শোনেন। হেমচন্দ্র বলেন, এই ছেলে, কি হলো? কি দরকার তোর? আমায় ওই রিভলভারটা দেবেন? কেন? কি দরকার তোর? আমি ওই অত্যাচারী ইংরেজকে হত্যা করব। এটা খেলার জিনিস নয় রে খোকা, এটা খেলার জিনিস নয়। সেই দিন ক্ষুদিরামের দৃঢ় চিন্তা ভাবনা বিপ্লবীকে একটু হলেও চিন্তাতে ফেলে দেয়। এরপর ক্ষুদিরামকে তিনি তাদের গোপনীয় সাংগঠনিক বিপ্লবী কার্যকলাপের সাথে যুক্ত হবার জন্য জানান। কিছুদিন দলে কাজ করতেই
তার দৃঢ় চিন্তা ভাবনা সবার মনে জায়গা করে নেয়। দলের মতামতে সাংগঠনিক কাজে যুক্ত থাকা বিপ্লবী প্রফুল্ল চাকি আর ক্ষুদিরামের ভার পড়ল এক বড় কাজে। বিহারের মুজাফফরপুরে এক অত্যাচারী জেলা শাসক কিংসফোর্ডকে হত্যা করার দায়িত্ব। মাইলের পর মাইল পথ হেঁটে তারা পৌঁছে গেলেন জেলা শাসক কিংসফোর্ডের শহরে। 1 মাস ধরে তারা তার বাড়ি, তার গতিবিধি, তিনি কখন কোথায় যাচ্ছেন সব লক্ষ্য করলেন। কিংসফোর্ড তখন বাড়ি ফিরবেন, তখন তার গাড়িতে বোমা ফেলা হবে। 1908 সাল 30 এপ্রিল ঠিক হলো রাত্রি 8:30 নাগাদ সময় মতো ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকি কিংসফোর্ডের বাড়ির সামনে ঠিক কিছুটা দূরে অপেক্ষা করতে থাকলেন। ঠিক সময় ঘড়ির কাঁটায় যখন 8:30 স্থানীয় এরুপি ক্লাব থেকে একটা গাড়ি বের হয়ে কিংসফোর্ডের বাড়ির সামনে আসতে তারা বোমা ছোড়ে। আর ঠিক বোমা ছোড়ার পরেই দুজন দুই দিকে পালায়, কারণ তাদের এটাই চুক্তি হয়েছিল বোমা ছোড়ার পর কেউ কারোর মুখ দেখবে না। কিছুক্ষণের মধ্যে কোলাহল শুরু হতেই দেখা যায় একজন পুরুষ মানে স্থানীয় আইনজীবী প্রিঙ্গল কেনেডি ও মহিলা ওরফে তার স্ত্রীর মৃতদেহ পুড়ে গেছে। গাড়িতে কিংসফোর্ড ছিলেন না, ভুলবশত তার বোমা ছুঁড়েছেন অন্যের গাড়িতে। কিছুক্ষণের মধ্যে পুলিশ সুপ্রিয়র সমস্ত দারোয়ান ও অফিসারদের হাই অ্যালার্ট জারি করা হয়। সন্দেহজনক ব্যক্তিকে দেখতে পেলেই তারা যেন গ্রেফতার করেন। ক্ষুদিরাম সারা রাত হেঁটে ক্লান্ত হয়ে ঠিক ভোরবেলায় এক দোকান থেকে সামান্য মুড়ি নিয়ে গাছের নিচে খেতে বসেন। ঠিক সেই সময় স্থানীয় পুলিশের তাকে সন্দেহ হয় এবং তাৎক্ষণিক তাকে গ্রেফতার করেন। ক্ষুদিরামকে গ্রেফতার করতেই তাকে বোমার ব্যাপারে জিজ্ঞেস করা হয় এবং ক্ষুদিরাম নির্ভয়ে এতটুকু দ্বিধাবোধ না করে সব সত্যি কথা বলে দেন। অন্যদিকে প্রফুল্ল চাকি গমহোর উদ্দেশ্যে চলে যান, কিন্তু রেল স্টেশন থেকে নির্ভয়ে বের হতেই ট্রেনে থাকাকালীন কিছু ব্যক্তির তার উপর সন্দেহ হয় এবং পুলিশের তদন্তকারী দল তাকে ধরার চেষ্টা করেন। কিন্তু প্রফুল্ল চাকি ইংরেজদের হাতে সমর্থন করবেন না বলেই ধুতির ভিতর থেকে রিভলভারটা বের করে নিজের মাথায় গুলি করেন। এরপর প্রায় 2.5 মাস ধরে বিচার চলার পর শেষমেশ ক্ষুদিরামও রেহাই পেলেন না। ক্ষুদিরামের সাহস দেখে বিচারপতি হতভম্ব হয়ে গিয়েছিলেন। ক্ষুদিরাম কাঠগড়ায় দাঁড়িয়ে হাসতে থাকেন আর জোর গলায় ইনকলাব জিন্দাবাদ বলে চিৎকার করতে থাকেন। অবশেষে প্রধান বিচারকের নির্দেশ অনুসারে 1908 সালে 11ই আগস্ট মাত্র 18 বছর বয়সে ভোরবেলায় ক্ষুদিরামকে ফাঁসির নির্দেশ দেওয়া হয়। ক্ষুদিরাম এর এই বিচারের নির্দেশ শুনে তার দিদি অপরূপা শেষবারের জন্য ক্ষুদিরামকে দেখতে যান। অপরূপা বলেন, খোকা, ওই খোকা, তুই কোথায় যাচ্ছিস বাবা? কোথায় যাচ্ছিস আমাকে ছেড়ে? তুই কি আর ফিরবি না? একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। হাসি হাসি
मुझे तेरी फिक्र धुंधला गई दे